ট্রেন চালানোর টাকা নেই, অন্যদিকে পেট্রোল ডিজেলের অবস্থাও ততই বছর। এই পরিস্থিতিতে বাংলাদেশে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যেতে বসেছে বলে খবর। ভাবুন একবার অবস্থা, একটা দেশে ট্রেন বন্ধ হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। যেটা জানা যাচ্ছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বেতন দেবার টাকা নেই রেলের রানিং স্টাফদের, তাই তারা বিক্ষোভ শুরু করেছেন। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ট্রেন না পেয়ে যাত্রীরা স্টেশনের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে টিটির ঘরে বন্ধ দরজা লাথি মেরে খুলে দিচ্ছেন। প্রবল বিক্ষোভ চলছে, দেখুন। কেউ কেউ আবার মোবাইলে রেকর্ডও করছে গোটা ঘটনা। সব মিলিয়ে যাকে বলে প্রচণ্ড একটা বিশৃঙ্খল পরিস্থিতি। দেখুন, কিন্তু কারা করলেন এই বিক্ষোভ, কেনই বা করলেন? এটা জানা যাচ্ছে যে বাংলাদেশের রেলের রানিং স্টাফ, অর্থাৎ টিকিট পরীক্ষক থেকে শুরু করে রেলের গার্ড, চালক, সকলেই এই বিক্ষোভে সামিল হয়েছেন। আরও জানা গিয়েছে, প্রতিদিন নির্ধারিত 8 ঘন্টার অনেক বেশিক্ষণ ধরেই তারা ডিউটি করেন, কিন্তু এজন্য তারা কোনো বাড়তি টাকা পান না। এই নিয়ে বিক্ষোভ। কিন্তু এই রানিং স্টাফেদের বিক্ষোভের ফলে সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের গোটা রেল পরিষেবা বন্ধ হয়ে যাবার। এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। তিনি বলছেন, বাংলাদেশের মোট রেলকর্মী 28,000 থেকে 30,000, এর মধ্যে রানিং স্টাফের সংখ্যা 15,000। গোটা দেশে প্রায় 3,600 কিলোমিটার মতো রেলপথ রয়েছে। রেল স্টেশন রয়েছে 460টির মতো। প্রতি বছর প্রায় 6 কোটিরও বেশি মানুষ যাতায়াত করেন এই রেলপথ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই রেল পরিষেবা বন্ধ হয়ে গেলে কি হবে? যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেলে পণ্য পরিবহনের খরচ বিপুল পরিমাণে বেড়ে যাবে। এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অহনা কথা বলেছিলেন বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্তের সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে, শুনবো। বাংলাদেশে এই মুহূর্তে রেল যে লেংথ আছে এটা 3,600 কিলোমিটার। 3,600 কিলোমিটারের মতো বাংলাদেশের রেল লাইন আছে। এর মধ্যে আপনার আমি যদি হিসাব করি, আপনার রেল স্টেশন আছে প্রায় 460 রেল স্টেশন আছে। এবং এই মুহূর্তে আপনার বার্ষিক প্রতি বছরে প্রায় 6 কোটি মানুষ এই ট্রেনে যাতায়াত করে। আপনি সংখ্যাটা দেখুন, এক বছরে 6 কোটি, মানে 60 মিলিয়ন, হ্যাঁ 60 মিলিয়ন প্যাসেঞ্জার, মানে 6 কোটি যদি বলি আমি, 6 কোটি মানুষ এই রেলে যোগাযোগ করে। এবং আপনি জানেন বাংলাদেশের পরিবহন ব্যবস্থা রেলের উপরে কতটা নির্ভরশীল। এবং আরেকটা জিনিস হলো যে আপনাকে রেলে মোটামুটি 28 থেকে 30,000 টোটাল স্টাফ আছে। এর মধ্যে রানিং স্টাফ যারা এই হরতালটা ডাক দিচ্ছে, তাদের রানিং স্টাফের সংখ্যা মোটামুটি 15,000-এর মতো। এই 15,000 যে রানিং স্টাফ আছে, এই রানিং স্টাফরাই কিন্তু হরতালটা ডাকলো। এখন আপনি দেখুন যে যদি বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়, নানাভাবে এটা কিন্তু এটা অর্থনীতিতে ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের অর্থনীতিতে এটা বিশাল একটা ইম্প্যাক্ট করবে। এটা যদি কন্টিনিউয়াসটা যদি থাকে। আজকে যেমন প্রথম দিনই আপনি দেখতে পেয়েছেন যে কি অবস্থা বাংলাদেশে বর্তমানে। এটা যদি 7 দিন চলে, তো বাংলাদেশ পুরোপুরি পরিবহন ব্যবস্থার সাথে সাথে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভেঙে পড়ে। কারণ পরিবহনের কথা যদি আমরা বলি, যে এই যে বাংলাদেশের অন্যতম মাধ্যম হলো পণ্য পরিবহনের জন্য রেল, এবং রেল হলো একদম চিপ এবং ইজিয়েস্ট ওয়ে। এখন ধরে আমাদের যে কৃষি পণ্য আছে, শিল্প উপকরণ আছে, রপ্তানি পণ্য আছে, যেমন গার্মেন্টস, এগুলা সবগুলো কিন্তু পরিবহনে ব্যবহৃত হয় এই ট্রেন। কারণ ট্রেন বন্ধ হলে এই পণ্য পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হবে। এবং বিকল্প, যদি আমরা অনেকে বিকল্পের কথা বলতেছি, বিকল্প পরিবহন খরচ তো অনেক বেশি, ট্রেনের চেয়ে অনেক বেশি। আর নট অনলি দিস, আপনি দেখেন এই যে রপ্তানি কার্যক্রম কিন্তু একটা লেট হবে, মানে বিলম্ব হবে এখন। কারণ যদি এটি কন্টিনিউয়াস থাকে, তাহলে পোশাক শিল্পের মতো যে রপ্তানি নির্ভর যে শিল্পগুলা, এগুলা কিন্তু কমপ্লিটলি নির্ভরশীল ট্রেনের উপরে। কারণ ট্রেনই চট্টগ্রাম বন্দর থেকে এগুলো দ্রুত এবং খুব ইজি কিন্তু এগুলো ঢাকাতে আসে, ঢাকা থেকে এগুলা বিভিন্ন দিকে যায়। তো এই যে বিষয়গুলা,
মানে কমপ্লিটলি ব্রোকেন ডাউন হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কম আয়ের যে মানুষরা আছে তারা কিন্তু ট্রেনে যাতায়াত করে। যেহেতু ট্রেন সাধারণত বাংলাদেশের কম আয়ের মানুষের জন্য ব্যবহৃত হওয়া বেশি, তো তারা কিন্তু ব্যাপকভাবে মানসিকভাবে ভেঙে পড়বে। এবং এটা বন্ধ হলে বিকল্প পরিবহন, আমরা যদি মাইক্রোবাস বলি, বাস বলি, এগুলোতে আপনি জানেন তেল তেল বেশি খরচ হয় এবং স্বাভাবিক জীবনের ব্যয় বেড়ে যাবে, তখন অর্থনৈতিক সংকট একদম ডিপ থেকে ডিপে যাবে আর কি। আর সবচেয়ে বড় কথা, ঢাকার কথা চিন্তা করেন, মানুষ তো পার্শ্ববর্তী শহরগুলো থেকে কিন্তু ঢাকাতে মানুষ আসে ট্রেনে, তারপরে কাজ করে আবার ফেরত যায়, তো তাদেরও একটা বিশাল একটা ব্যবস্থা হবে। আর অবভিয়াসলি জ্বালানি খাতের উপর একটা বিশাল প্রেশার আসবে, কারণ ট্রেন পরিবহনে কিন্তু তুলনামূলকভাবে কম জ্বালানি লাগে। ধরেন ট্রেন বন্ধ হয়ে গেলে কিন্তু বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ির ব্যবহার বেড়ে যাবে, যাতে তেল গ্যাসের চাহিদা বাড়বে। এর ফলে কি হবে, আমদানি ব্যয় বৃদ্ধি পাবে এবং রিজার্ভের উপর ব্যাপক চাপ সৃষ্টি হবে। তো এইভাবে আমি যদি বলতে থাকি অনেকগুলো জিনিস বলা যাবে। তারপরে ধরেন কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে একটা বিশাল ইম্প্যাক্ট করবে, কারণ গ্রামীণ কৃষকদের উৎপাদিত পণ্য শহরে কিন্তু আসে ট্রেনের মাধ্যমে, কারণ ট্রেন যদি বন্ধ হয় এই পণ্যগুলা কিন্তু টাউনে আসবে না। টাউনে যদি না আসে, স্বাভাবিকভাবে পণ্য পরিবহনের খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর গ্রামীণ অর্থনীতিতে তো স্বাভাবিকভাবে ট্রেন বন্ধ হলে ব্যবসা বাণিজ্য, উৎপাদন কার্যক্রমে ব্যাপকভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। আর আরো আরেকটা জিনিস যদি বলি, আমি ট্রেন চলাচল বন্ধ হইলে আপনি জানেন বাংলাদেশের যে রেলওয়ে, এটা কিন্তু সরাসরি রাজস্ব আয়, মানে যে ইনকামটা হচ্ছে একটা ইনকাম কিন্তু, আর ফলে জাতীয় বাজেটের উপর কিন্তু একটা আমাদের যে ন্যাশনাল বাজেট আছে, বাজেটে কিন্তু একটা প্রেশার তৈরি হবে। তারপরে যদি আরেকটা বিষয় বলি, চিকিৎসার যে ব্যবস্থাটা, অনেক সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা সেবা বা অন্যান্য সেবা, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ট্রেনেই কিন্তু ভ্রমণ করে। এখন এটা বন্ধ হলে কি হইতে পারে আপনি বুঝতে পারতেছেন। আর আরেকটা বিষয় যদি বলি, শিক্ষার্থীদের যে যাতায়াতের বিষয়টা, শিক্ষার্থীদের যাতায়াতের ব্যাপক সমস্যা তৈরি হবে। এবং রানিং স্টাফের বিষয়টা বলি, রানিং স্টাফের মধ্যে কে কে আছে আমি যদি একটু বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এই ধরেন যে টিকিট চেকার যারা আছে তারা কিন্তু আপনার ওই রানিং স্টাফ, তারপরে আপনার গার্ড, টিটি, তারপরে লোকোমাস্টার, হ্যাঁ, এদের বাংলাদেশে বর্তমান আছে, এটাকে বলে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। তো তাদের দাবি দাওয়াগুলো দেখলাম, তাদের দাবি দাওয়াগুলো কিন্তু খুবই যৌক্তিক দাবি। এই দাবিগুলো মেনে নেওয়া জরুরি প্রয়োজন। আদারওয়াইজ আপনি জানেন তারা কিন্তু, ধরেন আপনি একটা ট্রেনে উঠলেন বা এই রানিং স্টাফরা যখন একটা ট্রেনে উঠে এটা গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদেরকে অন ডিউটিতে থাকতে হয়। তো তারা কিন্তু ওদের স্ট্যান্ডার্ড 8 আওয়ার্স ওয়ার্কিং, 8 ঘন্টা কাজের যে বিষয়টা আছে, এটা কিন্তু তারা প্রায়ই দেখা যায় 12 ঘন্টা 10 ঘন্টা বেশি কাজ করে। কিন্তু তারা ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, ট্রেনে উঠলেন, সে একজন টিটি বলেন বা গার্ডই বলেন, তো তার কিন্তু চিটাগাং যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ট্রেনেই থাকতে হয়। তো এটা এমনও হইতে পারে মাঝে মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা লাগতে পারে। ইন দ্যাট কেস কিন্তু তাকে কন্টিনিউয়াস ডিউটিতে থাকতে হয়। এখন একটা লোক কন্টিনিউয়াস ডিউটি করলো, 8 ঘন্টা বেশি ডিউটি করলো, কিন্তু সে কোনো এটার জন্য এক্সট্রা বেতন ভাতা পায় না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।